বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ২০২৫ সালে মুক্তি পাওয়া সিসু রোড টু রিভেঞ্জ। এই মুভি সম্পর্কে বলার আগে আমার গ্রামের একটি প্রচলিত কথা বলতে চাই। আমাদের অঞ্চলের মুরব্বীরা প্রায়ই বলে থাকেন, তুমি যদি সিদ্ধান্ত নিতে পারো যে তুমি এটা করতে পারবে, তাহলে তোমাকে শুধু নিজের উপর ভরসা রাখতে হবে। একবার এই বিশ্বাসটা রাখতে পারলেই যতই কঠিন কাজ হোক না কেন, তুমি সেটাকে খুব সহজেই করতে পারবে। আজকের মুভিটি ঠিক এই কথারই একটি জীবন্ত উদাহরণ। কারণ আজ আমরা দেখতে যাচ্ছি একজন প্রাক্তন ফিনিশ কমান্ডো নিজের জীবন বাঁচাতে একাই নাৎজি বাহিনীর শত শত সৈন্যকে খতম করে ফেলে কেবলমাত্র নিজের ওপর আত্মবিশ্বাস রাখার কারণে। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির বাংলা এক্সপ্লেনেশন। আজকের গল্পের মূল চরিত্র আতামি কোর্পি, যে একজন প্রাক্তন ফিনিশ কমান্ডো। সময় ১৯৪৬ সাল। ফিনল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের মধ্যকার চুক্তির কারণে সীমান্তবর্তী বহু এলাকার মানুষ বাধ্য হয় তাদের ঘরবাড়ি ছেড়ে ফিনল্যান্ডের ভিতরে চলে আসতে, যাদের মধ্যে আতামি কোর্পিও ছিল। আতামি তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ির দিকে যাচ্ছিল। যেহেতু এখন সীমান্তবর্তী এলাকা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত, তাই তাকে চেকপোস্ট হয়ে যেতে হয়। যুদ্ধ শেষ হয়ে গেলেও রেড আর্মি এবং সোভিয়েত বর্ডার গার্ড সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি রাখে। চেকপয়েন্টের বর্ডার গার্ড অফিসার আতামি পাসপোর্ট দেখার পর বারবার তার দিকে তাকায়, যেন সে কিছু একটা নিশ্চিত হবার চেষ্টা করছে। তবে অবশেষে অফিসার চুপচাপ তাকে ভেতরে যেতে দেয়। তার সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি বা ঝামেলা করে না। এরপর দেখা যায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আতামি তার বাড়িতে পৌঁছায়। কিন্তু সে তার বাড়িতে কাউকেই খুঁজে পায় না। ঘরের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এখানে বহুদিন ধরে কেউ থাকে না। ঘরের ভেতরে ঢুকে আতামি বুঝতে পারে এখানে রেড আর্মি নৃশংসতা চালিয়েছে। তার স্ত্রী আর সন্তানকে হত্যা করা হয়েছে। বোঝার সুবিধার্থে বলে রাখি, সেই সময়ের সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে রেড আর্মি বলা হতো। আতামি যখন বুঝতে পারে তার স্ত্রী সন্তান আর বেঁচে নেই, সে তখন রাগে কষ্টে নিজের ওপরই ক্ষুব্ধ হয়ে পড়ে। সে পরিবারের ছবি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সত্যি বলতে, যুদ্ধ সাধারণ মানুষকে শুধু কান্নাই দেয়, এর বাইরে আর কিছুই দিতে পারে না। তো এরপর আমাদের মুভির দ্বিতীয় প্রধান চরিত্রকে দেখানো হয়, রেড আর্মির বহিষ্কৃত কমান্ডো ইগর দ্রাগানভ। এই দ্রাগানভ চরিত্রটা এতটাই ভয়ঙ্কর যেটা কল্পনার বাইরে, আর এটার ধারণা তোমরা একটু পরেই পেয়ে যাবে। দ্রাগানভকে রাখা হয়েছিল সাইবেরিয়ার একটি কারাগারে। তার সঙ্গে দেখা করতে আসে জেনারেল ইয়াগুর। ইয়াগুর দ্রাগানভের রেকর্ড ফাইল পড়ে তাকে শোনায়। ফাইলে লেখা ছিল দ্রাগানভ ইতিমধ্যে বহু অসম্ভব মিশন সফলভাবে পরিচালনা করেছে। শত্রুপক্ষের এলাকায় ঢুকে শত শত মানুষ হত্যা করেছে সে এবং তার ব্যাটালিয়ন। এমনকি ২ ও ৬ বছরের শিশু এবং তাদের মাকেও রেহাই দেয়নি, যাদের বেলচা দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল। এই সব কথা শোনার পর দ্রাগানভ নির্লজ্জভাবে উত্তরে বলে, আমরা শুধু বন্দুকের গুলি বাঁচাচ্ছিলাম। জেনারেল ইয়াগুর তাকে জানায়, তুমি যেই পরিবারকে বেলচা দিয়ে হত্যা করেছিলে সেটা আতামি কোর্পির পরিবার ছিল। আর আতামি কোনো সাধারণ মানুষ না। যুদ্ধকালীন সময়ে সে একাই ৩০০র বেশি রেড আর্মির সৈন্য হত্যা করেছে। তবে এই ব্যক্তি গত ১০ ঘণ্টা আগে সোভিয়েত জোনে প্রবেশ করেছে। আমি চাই আমাদের সৈন্যদের হত্যা যে হিরো হয়েছে তাকে তুমি খতম করো। আর এটা করতে পারলে তোমার সব অপরাধ মাফ। তুমি সম্মানের সঙ্গে বাড়ি ফিরতে পারবে। দ্রাগানভ এই সুযোগ হাতছাড়া করে না। সে জেনারেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আতামির বাড়ি যেহেতু এখন সোভিয়েত ইউনিয়নের অংশ হয়ে গেছে, তাই শেষ স্মৃতি হিসেবে সে তার পুরো বাড়িটাই খুলে ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরে একে একে বাড়ির প্রতিটি অংশ খুলে নাম্বারিং করে গাড়িতে তোলে, যা অবশিষ্ট ছিল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তবে সে তার নিয়তি মেনে নেয়। এরপর সে তার প্রতিটা গাছ গাড়িতে ঠিকঠাক মতো বেঁধে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কিছু দূর আসার পর সে দুজন রেড আর্মি সৈন্যর সামনে পড়ে। তারা তাকে থামিয়ে পাসপোর্ট দেখতে চায়। ঠিক তখনই একই রাস্তা দিয়ে ড্রাগানভ যাচ্ছিল। পিছন থেকে ড্রাগানভ পাসপোর্ট চেক করা সৈন্যটিকে তার কাছে ডেকে আনে। পরে সে নিজে আতামির পাসপোর্ট দেখলে বুঝে যায়
এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। যেই কাজের জন্য সে এসেছে তাকে এত সহজে পেয়ে যাবে এটা সে আশা করেনি। গাড়িতে পুরনো গাছ দেখে ড্রাগানফ বুঝে যায় আতামি নিজের দেশ ফিনল্যান্ডে ফিরে যাচ্ছে। ড্রাগানফ তার সৈন্যদের আতামিকে মেরে ফেলতে বলে। সবাই যার যার পজিশন নেয়। সৈন্যদের হাবভাব দেখেই আতামি বুঝে ফেলে তারা কি করতে যাচ্ছে। তাই আতামি মানসিকভাবে প্রস্তুত ছিল। সে সবার অবস্থান মার্ক করে নেয়। একজন পেট্রোল বোম নিয়ে তার গাড়ির কাছে এগিয়ে আসে। আর যখন বোমটি নিক্ষেপ করতে যায় ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা ধাক্কা দিলে পেট্রোল বোমাটি ওই সৈন্যের শরীরেই বিস্ফোরণ হয়। এরপর তৎক্ষণাৎ যেই সৈন্যটি পিছনে গাড়ির চাকা লিক করার চেষ্টায় ছিল আতামি গাড়ি ব্যাক গিয়ারে নিয়ে তার উপর উঠিয়ে দেয়। পরে সামনের গিয়ারে নিতেই সৈন্যটির শরীর ছিটকে ড্রাগানভের গাড়ির সামনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। সামনে থাকা আরেক সৈন্য আতামিকে আটকানোর চেষ্টা করলে আতামি তাকে টেনে গাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর এক হাত দিয়ে তাকে মারতে মারতে বেহুশ করে এবং একই সাথে স্পিড বাড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। এদিকে ড্রাগানভের একটি ছোট ব্যাটালিয়ন এই রাস্তা দিয়েই যাচ্ছিল। ড্রাগানভ তাদেরকে আতামির পিছু নিতে বলে এবং পরে সে নিজেও পিছু নেয়। বেশ কিছু দূর যাওয়ার পর ড্রাগানভ লক্ষ্য করে আতামির গাড়ি থেমে গেছে। তবে সে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার গাড়ি দাঁড় করায়। চারপাশ এক অদ্ভুত রকমের নীরবতা। কিছুক্ষণ পর আতামি সেই সৈন্যটিকে তার জ্যাকেট পরিয়ে গাড়ি থেকে বের করে। ড্রাগানভের সামনে থাকা সৈন্যরা তাকে আতামি ভেবে গুলি করে হত্যা করে। ঠিক তখনই ড্রাগানভ লক্ষ্য করে তার সামনে থাকা প্রত্যেক সৈন্যকে আতামি শ্যুট করে মেরে ফেলছে। সামনের সব সৈন্য শেষ করার পর আতামি দূর থেকে ড্রাগানভের গাড়ির দিকে বন্দুক তাক করে। তবে দূরত্ব বেশি হওয়ায় ঠিকভাবে টার্গেট নিতে পারছিল না। ড্রাগানভ এটা বুঝে ফেলে। সে তার সঙ্গে থাকা সৈন্যকে নড়াচড়া করতে নিষেধ করে, চুপচাপ বসে থাকতে বলে। আতামি সোজা গাড়ির চাকায় গুলি করে। ড্রাগানভের পাশে থাকা সৈন্য তখন পাল্টা গুলি করার চেষ্টা করে, তবে সে কিছু করার আগেই আতামির হেডশটে তাকে মরতে হয়। ড্রাগানভ তখনও নড়াচড়া করে না, কারণ সে জানত নড়লে তাকেও মরতে হবে। এখানে এতক্ষণ যেটা হয়েছে সেটা ছিল আতামির পক্ষ থেকে ড্রাগানভের জন্য এক নীরব সতর্ক বার্তা। তাকে এখানেই থামতে হবে, নয়তো পরিণতি ভালো হবে না। পরে আতামি আবার তার যাত্রা শুরু করে। ড্রাগানভ বুঝে যায় সে আতামিকে হালকাভাবে নিয়ে বড় ভুল করেছে। তাই আবারও আতামির পিছে যাবার জন্য প্রথমে সে তার গাড়ির চাকা পরিবর্তন করার কাজে লেগে পড়ে। ততক্ষণে তার ব্যাকআপ হিসাবে বাইকার টিম চলে আসে। ড্রাগানভ তাদের আতামির পিছে যেতে বলে। এই বাইকার টিম ছিল ভয়ঙ্কর লেভেলের খুংখার। এরা কোনো কিছুরই তোয়াক্কা করে না। তাদের একটাই কাজ অর্ডার ফলো করা। এদিকে আতামিও জানত রেড আর্মি এত সহজে তার পিছু ছাড়বে না। তাই সে বুদ্ধি করে সোজা রাস্তা ছেড়ে শাখা রাস্তায় ঢুকে পড়ে। কিন্তু এতে খুব একটা লাভ হয় না, কারণ ড্রাগানভ ওই জায়গা দিয়ে যাওয়ার সময় বুঝে ফেলে আতামি সম্ভবত রাস্তা বদলেছে। সঙ্গে সঙ্গে সে তার বাইকার টিমকে রিটার্ন ডেকে সেই শাখা রাস্তায় ঢোকার নির্দেশ দেয়। কিছুক্ষণ পর দেখা যায় বাইকাররা আতামির কাছাকাছি চলে এসেছে। প্রথমে একজন আতামির গাড়িতে উঠে পড়ে এবং ড্রাইভ সিটের কাছে এসে গুলি চালায়। তবে আতামি সময় মতো সরে যাওয়ায় গুলি তার গায়ে লাগে না। এরপর আতামি কৌশলে ওই বাইকারকে গাড়ি থেকে ফেলে দেয়। পরে দেখা যায় ড্রাগানভ কতটা নির্মম। সে চাইলে তার সৈন্যকে বাঁচাতে পারত, কিন্তু আতামিকে ধরার নেশায় সে সৈন্যটিকে গাড়ি চাপা দিয়ে তার ওপর দিয়ে চলে যায়। এদিকে আতামি বাইকারদের ওপর গুলি চালালেও তাদের হেলমেটের জন্য কোনো ক্ষতি করতে পারে না। তখন আতামি তার ড্রাইভিং স্কিল ব্যবহার করে আরও একজন বাইকারকে মারতে সক্ষম হয়। কিন্তু এরপর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। একজন সুযোগে গাড়িতে উঠে আতামিকে প্রায় গাড়ি থেকে ফেলেই দেয়। আতামি কোনো মতে ঝুলে থাকে। এই সুযোগে আরেক বাইকার কাছ থেকে আতামিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু আতামি তার বন্দুক কেড়ে নেয়। এরপর গাড়ির ভেতরে থাকা সৈন্যের থেকে গ্রেনেড নিয়ে বাইকারের চাকার মাঝে ঢুকিয়ে দেয়। মুহূর্তেই বাইকসহ বাইকার ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর আতামি শেষ বাইকারের গলায় ক্রেনের হুক পেঁচিয়ে দেয়। তারপর ক্রেন চালু করে দিলে বাইকারকে টানতে থাকে। এক পর্যায়ে বাইকারের দেহ থেকে মাথা ছিঁড়ে যায়। এবার ড্রাগানভ একা। তবে সে এরপরও থামে না, বরং পাল্টা আক্রমণে আতামির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আতামি প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে সামনে থাকা মাথাবিহীন লাশের সাথে থাকা গ্রেনেডগুলোর দিকে। আতামি দ্রুত গ্রেনেডের উপরের অংশ খুলে লাশটিকে ড্রাগানভের গাড়ির দিকে ছুড়ে দেয়। মুহূর্তেই বডিটি ড্রাগানভের গাড়িসহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।
এই যাত্রায় আতামি ড্রাগানভকে পরাজিত করতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় ড্রাগানভ বেঁচে গেছে এবং সে তার ব্যাকআপ টিমকে ফোন করে এক ভয়ঙ্কর অর্ডার দেয়, যার ভয়াবহতা আমরা একটু পরেই দেখতে পাব। এদিকে আতামি ওই স্থান থেকে অনেকটা দূরে এসে গাড়ি থামায়। প্রথমে সে তার কুকুরটিকে পানি খেতে দেয়, তারপর গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য পানি ঢালে। এরপর সে নিজেও একটু বিশ্রাম নেয়। এই সময়ে সে বুঝতে পারে তার মুখের মধ্যে গাল ভেদ করে বের হওয়া গুলির কিছু অংশ রয়ে গেছে। তার হাতেও গুলি ছুঁয়ে বের হয়ে গেছে। তবে এসব তাকে একটুও বিচলিত করে না। কিছুক্ষণ বিশ্রামের পর আতামি অনুভব করে বিপদ এখনও কাটেনি, বরং বিপদ দ্বিগুণ গতিতে তার দিকে এগিয়ে আসছে। কারণ আকাশের দিকে তাকিয়ে সে দেখতে পায় দুটি ফাইটার জেট ভয়ঙ্কর গতিতে ঠিক তার দিকেই আসতেছে। আতামি বুঝে যায় এবার লড়াই আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই। তাই সে তাড়াতাড়ি কুকুরটিকে গাড়িতে তুলে সর্বোচ্চ গতিতে জঙ্গলের দিকে যেতে থাকে। তবে ফাইটার জেট থেকে ফায়ারিং শুরু হয়ে যায়। আতামি তৎক্ষণাৎ তার গাড়ির দিক পরিবর্তন করে, ফলে গুলির আঘাতে তার গাড়িতে থাকা কাঠগুলোর ক্ষতি হয় না। ঠিক তখন সে লক্ষ্য করে জঙ্গলের আগেই একটি পরিত্যক্ত গ্যারেজ দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে সে দ্রুত গ্যারেজটির ভেতরে প্রবেশ করে, তবে এই জায়গাটা যে নিরাপদ নয় সেটা সে ভালো করেই জানে। তাই এখানে বেশি সময় না থেমে সে আবারও জঙ্গল ওদিকে ছুটতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে বোমা বর্ষণ শুরু হয়। এখানে সেকেন্ডের সিদ্ধান্ত তাকে বাঁচিয়ে দেয়। সে যদি আর 1 সেকেন্ড দেরি করত তাহলে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেত। জঙ্গলের ভেতরে ঢুকে পড়ায় সে কিছুটা ফায়ারিং থেকে রক্ষা পায়, তবে এই পাইলটগুলো ছিল ভয়ঙ্কর লেভেলের মারমুখী। দুজনের মধ্যে একজন জঙ্গলের সরু রাস্তার ভেতরে তার জেট নামিয়ে এনে আতামির ওপর অনবরত শ্যুট করতে থাকে। আতামি যেটা করে সেটা সত্যিই শিক্ষণীয়, কারণ শক্তির চেয়ে উপস্থিত বুদ্ধিই সবসময় বেশি কার্যকর। দেখা যায় আতামি হঠাৎ করে গাড়িতে ব্রেক কষে, ফলে জেটটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। পাইলটেরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফলে আতামি কিছুটা স্বস্তি ফিরে পায়। সে ধীরে ধীরে আবার তার যাত্রা শুরু করে। তবে জঙ্গলের শেষ প্রান্তে এসে সে বেরোয় না, কারণ সামনে রয়েছে খোলা ময়দান। আতামি অপেক্ষা করে, চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, কারণ দ্বিতীয় জেটটিকে কোথাও দেখা যাচ্ছিল না। যখন সে মোটামুটি নিশ্চিত হয় জেটটি হয়তো ফিরে গেছে, তখন সে জঙ্গল থেকে বেরোয়। কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ দ্বিতীয় জেটটি আসলে লুকিয়েছিল। আতামি বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেটটি সামনের দিক থেকে ফায়ারিং শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই গুলি শেষ হয়ে যায়। তখন পাইলট আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নেয়। আতামিও বিষয়টি বুঝে ফেলে। পাইলট জেটটিকে আতামির গাড়ির সামনাসামনি এনে জেট থেকে বেরিয়ে যায়। আতামি তৎক্ষণাৎ বেঁধে রাখা গাছগুলোর সামনের রশিতে গুলি করে বাঁধন খুলে দেয় এবং ব্রেক কষে। সামনে থাকা গাছগুলো তার জন্য ঢালের মতো কাজ করে। জেটটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে বিস্ফোরিত হয়। আবারও আতামি প্রাণে বেঁচে যায়। কিছুটা দূরেই সেই পাইলট নেমে আসে, কিন্তু আতামির পাইলটের দিকে কোনো গুরুত্ব নেই। সে তার গাছগুলো গাড়িতে তোলায় ব্যস্ত হয়ে পড়ে, অথচ পাইলট তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এক পর্যায়ে আতামি ধৈর্য হারিয়ে রেগে পাইলটের দিকে এগোতে থাকে। পাইলট ভয় পেয়ে যায়। ঠিক তখনই আতামি কিছু শব্দ শুনে থেমে যায়, আর পাইলটের মুখেও হাসি ফুটে ওঠে, কারণ আরও কিছু ব্যাকআপ ফাইটার জেট তাদের দিকেই আসতেছে। এই পরিস্থিতিতে আতামি পাইলটকে উপেক্ষা করে দ্রুত গাছগুলো গাড়িতে তোলে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এবারের ফাইটার জেটগুলো সরাসরি আতামিকে লক্ষ্য করে বোমা বর্ষণ শুরু করে। এই বোমা বর্ষণে সেই পাইলটও ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে আতামি এবার নিজেকে রক্ষা করতে পারে না। বাধ্য হয়ে গাড়িসহ সমুদ্রে ঝাঁপ দেয়। দেখা যায় গাড়িটি দ্রুত সমুদ্রের তলদেশে ডুবে যাচ্ছে। ঠিক সময়ে আতামির জ্ঞান ফিরে আসে। সে প্রথমে তার কুকুরটিকে বের করে, তারপর নিজেও বের হয়। তবে সে ওপরের দিকে না উঠে গাড়িতে বাঁধা গাছগুলোর বাঁধন খোলা শুরু করে। অনেক কষ্টে সব বাঁধন খুলে দেয়, কিন্তু এতক্ষণ পানির নিচে থাকায় তার আর ওপরে ওঠার শক্তি ছিল না। সে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। তখন সামনে তার পরিবারের ছবিটি ভাসতেছিল। সৌভাগ্যবশত গাছগুলোই তাকে ওপরে তুলে আনে। তাকে দেখে কুকুরটি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। এর বেশ কিছুক্ষণ পর ওই স্থানে ড্রাগানভ এসে পৌঁছায়।
দেখা যায় সে ডুবুরি নামিয়ে আতামির মৃতদেহ খুঁজছে, কিন্তু মৃতদেহ তো দূরের কথা, সেখানে আতামির গাছগুলোরই কোনো অস্তিত্ব পায় না। ড্রাগানভ বুঝে যায় আতামি জীবিত এবং সে তার বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় আতামি গাছগুলো দিয়ে একটি ভেলা বানিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়, কিন্তু সে যেই জায়গায় আসে সেটি ছিল ফিনিশ যোদ্ধাদের একটি পুরনো ঘাঁটি। সেখানে সে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং একটি ট্যাঙ্ক খুঁজে পায়। অন্যদিকে ড্রাগানভ বর্ডার স্টেশনে তার পুরো বাহিনী নিয়ে আতামির জন্য অপেক্ষা করছিল, কারণ আতামিকে দেশে ফিরতে হলে এই বর্ডার দিয়েই যেতে হবে, অন্য কোনো পথ নেই। দীর্ঘ অপেক্ষার পর ড্রাগনভ দেখতে পায় দূর থেকে একটি ট্যাঙ্ক তাদের দিকে এগিয়ে আসছে। ড্রাগনভ তখন গালি দিয়ে বলে, মৃত্যুকে আর কত অপেক্ষা করাবি? পরে দেখা যায় আতামি তার গাছগুলো ট্যাঙ্কের উপরে বেঁধে নিয়ে এসেছে। বর্ডার স্টেশনের কাছাকাছি এসে সে ট্যাঙ্ক থামায়। ড্রাগনভের সব সৈন্য নিজ নিজ অবস্থানে পজিশন নিয়ে প্রস্তুত হয়ে যায়। তবে আতামি যেটা করে তার জন্য এখানে কেউ প্রস্তুত ছিল না। সে ট্যাঙ্কের পিছনে বিপুল পরিমাণ বোম সেট করে রেখেছিল। সে সেই বোমের তারে আগুন ধরিয়ে দিয়ে ফুল স্পিডে স্টেশনের দিকে এগোতে থাকে। সৈন্যরা অনবরত গুলি চালাতে থাকে। ঠিক স্টেশনের একদম কাছে এসে বোমাগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে পুরো ট্যাঙ্ক হাওয়ায় ভেসে বর্ডারের ওপারে ছিটকে পড়ে। ড্রাগনভ হতভম্ব হয়ে যায়। প্রতিটা শূন্য হাঁ করে তাকিয়ে থাকে, এটা কি হলো? তবে ট্যাঙ্কের ভেতরে আতামি মারাত্মকভাবে আহত হয়। কিছুক্ষণ পর সে প্রথমে তার কুকুরটিকে বের করে, তারপর ধীরে ধীরে নিজে বের হয়। কিন্তু সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। ড্রাগনভ তখন তাকে কাছ থেকে গুলি করার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় জেনারেল ইয়াগুর এখানে হাজির হয়। ইয়াগুরের পক্ষ থেকে জানানো হয় আতামিকে তাদের জীবিত চাই। ফলে ড্রাগনভ চাইলেও তাকে হত্যা করতে পারে না। এর পরের দৃশ্যে দেখা যায় রেড আর্মির হিংস্রতা। আতামির 2 হাত দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। এই ঝুলন্ত অবস্থায় ইলেকট্রিক চাবুক দিয়ে তাকে আঘাত করতে থাকে। এই চাবুকের প্রতিটি আঘাতে আতামির চামড়া ছিঁড়ে মাংস বেরিয়ে আসে। আতামির পিঠে এমন কোনো জায়গা ছিল না যেখানে চাবুকের আঘাত লাগেনি। এরপর ড্রাগনভ নিজে আতামির সামনে আসে। সে সৈন্যটিকে বেরিয়ে যেতে বলে এবং ট্রেনের দরজা বন্ধ করে দেয়। পরে ড্রাগনভ বলে, আমি জীবনে এত মানুষ মেরেছি যে এখন আর কারও মুখ মনে থাকে না, কিন্তু একজনকে আমি ভুলতে পারি না। সে আতামির সামনে এসে বলে, একটা ছোট ছেলে বিদ্যুৎ গতিতে আমার দিকে ছুরি ছুঁড়ে মেরেছিল। ছোট ভাইকে বাঁচাতে নিজের জীবন নিয়েও ভাবেনি। এমন সাহসী ছেলে যে কোনো বাবার গর্ব। এখানে ড্রাগনভ আতামির গাড়ি থেকে পাওয়া এক টুকরো কাঠপিচ আতামিকে দেখিয়ে বলে, ছেলেটার নাম ছিল অটাপা। মূলত ড্রাগনভ এতক্ষণ আতামির বড় ছেলের কথা বলতেছিল। আতামির রাগে ফুঁসতে থাকে। ড্রাগনভ তখন নির্লজ্জের মতো বলে, আমরা ওকে বেলচা দিয়ে টুকরো টুকরো করি, এরপর ও রাস্তার ক্ষুধার্ত কুকুরের খাবার হয়। এই কথাগুলো আতামির সহ্য সীমার বাইরে চলে যায়। ড্রাগনভ তবু তাকে বিদ্রুপ করে বলতে থাকে, তোর ভেতরের আগুনের কারণ আমি, আর সেই আগুন আমিই নিভাব। যেখানে তুই যাচ্ছিস সেখানে গিয়ে বুঝবি অমর হওয়াটাও ওখানে এক ধরনের অভিশাপ। এই কথা বলে ড্রাগনভ চলে যায়। আতামি রাগে ক্ষোভে চিৎকার করতে থাকে। ড্রাগনভ বের হয়ে যাওয়া দেখে আতামি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সে বিশ্বাস করত শরীরের শক্তির চেয়ে মনের শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। সে তার সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে হুকটি কাঠ থেকে উপড়ে ফেলে। আতামি নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে বাইরের গার্ডরা কে নিচে পড়ে থাকতে দেখে। তাই তারা সিদ্ধান্ত নেয় একজন ভিতরে যাবে। কে যাবে তা ঠিক করতে তারা রক পেপার সিজার খেলে। এদিকে ভিতরে দেখা যায় আতামি ট্যাঙ্কে থাকা অবস্থায় নিজের উড়ুর ভেতরে একটি ছুরি লুকিয়ে রেখেছিল। সে তার চামড়ার ভেতর থেকে সেই ছুরিটি বের করে। এরপর ছুরি হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে থাকে। গার্ডদের মধ্যে সেই গার্ডটি ভিতরে আসে যে আতামিকে চাবুক মেরেছিল। গার্ডটি ভিতরে আসার পর ধীরে ধীরে আতামির দিকে এগোতে থাকে। এদিকে বাইরের গার্ডটি কোনো শব্দ না পেয়ে কান পেতে বোঝার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। হঠাৎ গুলির শব্দ আর চিৎকার ভেসে আসে
এর পরপরই ভেতর থেকে দরজায় নক করা হয়। পরে দরজা খুলতেই গার্ড স্তব্ধ হয়ে যায়, কারণ সে দেখে তার সহকারীর শরীরের শুধু ওপরের অংশটাই রয়েছে, কারণ আতামি তাকে 2 টুকরো করে ফেলেছে। এই দৃশ্য দেখে গার্ড এতটাই ভয় পেয়ে যায় যে আতামির থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকেই লাফ দেয়। পরে আতামিকে দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র চিতা খাঁচা থেকে বের হয়েছে। এদিকে জেনারেল ইয়াগুর ও তার সহ জেনারেলরা ড্রাগানভের এই সাফল্য সেলিব্রেট করছিল। তবে ড্রাগানভ খুশি ছিল না, কারণ সে নিজ হাতে আতামিকে হত্যা করতে চেয়েছিল। অন্যদিকে আতামি ড্রাগানভকে হত্যা করার জন্য ড্রাগানভের দিকে এগোচ্ছিল। তবে সামনের বগিতে ঢুকে সে লক্ষ্য করে এখানে সব সৈন্যরা ঘুমাচ্ছে, তাই খুব সাবধানে এগোতে থাকে। কোনোভাবে প্রথম বগি পার করে পরের বগিতে আসে, কিন্তু এখানে এক সৈন্য তাকে দেখে ফেলে। সাথে সাথে আতামি তাকে মেরে ফেলে। পরে যেই তাকে দেখতে পায় তাকেই সে নীরবে কোনো শব্দ ছাড়া হত্যা করে। কিন্তু তৃতীয় বগির পরিস্থিতি ভিন্ন। এখানে সব সৈন্য অস্ত্র হাতে জাগ্রত ছিল। আতামি এখানে সময় ও শক্তি নষ্ট করতে চায় না, তাই সে বগির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভাগ্য অন্য কিছুই চাচ্ছিল। আশপাশ অন্ধকার হওয়ায় সে সামনে ঠিকমতো দেখতে পায় না, ফলে পাইপের সাথে ধাক্কা লেগে সে সরাসরি সেই বগির ভেতরে যেয়ে পড়ে। বন্দুক হাতে সব সৈন্যরা তার দিকে বন্দুক তাক করে। আতামি তখন তার সামনে থাকা কয়েকজন সৈন্যকে মুহূর্তেই হত্যা করে তাদের নিচে লুকিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর লেভেলের গোলাগুলি। সৈন্যরা অনবরত তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। একসময় যখন সৈন্যরা আতামির নড়াচড়া লক্ষ্য করে না, তখন তারা গুলি বন্ধ করে দেয়। সবাই মনে করে আতামি মারা গেছে, কিন্তু দেখা যায় সে মরেনি, বরং 2 হাতে 2টি মেশিন গান নিয়ে সৈন্যদের উপর গুলির বন্যা বইয়ে দেয়। পুরো বগিতে চুল পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না, যেখানে গুলির চিহ্ন নেই। এদিকে গুলির আওয়াজ শুনে ড্রাগানভ চেক করতে বেরিয়ে আসে। সামনের বগিতে গোলাগুলি দেখে সে বুঝে ফেলে আতামি ছুটে গেছে। ফলে সে এক বিরক্তির নিঃশ্বাস ফেলে এবং তৎক্ষণাৎ নিজের বগিটিকে পিছনের বগি থেকে আলাদা করে দেয়। পরে আতামি যখন সব সৈন্য খতম করে আসে, ততক্ষণে ড্রাগানভ অনেকটা সামনে চলে গেছে। এটা দেখে আতামির ভেতরের অস্থিরতা আরও বেড়ে যায়। তবে সে লক্ষ্য করে তার পাশেই একটি মিসাইল রয়েছে। এদিকে ড্রাগানভ তার পরিকল্পনা পরিবর্তন করে। সে চুপচাপ পাশে থাকা এক জেনারেলের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। তবে কেউ কিছু বুঝতে পারে না। জেনারেল যখন শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে, সবাই ভাবে হয়তো তার গলায় খাবার আটকে গেছে। কিন্তু যখন দেখে তার গলা দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে, তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই ড্রাগানভ একে একে সব জেনারেলকে গুলি করে হত্যা করে। পরে যখন সে জেনারেল ইয়াগুরকে গুলি করতে যায়, তখন ইয়াগুর আত্মসমর্পণ করে তার দিকে টাকার ব্রিফকেস এগিয়ে দেয়। টাকা দেখে ড্রাগানভ নরম হয় এমনটাই ইয়াগুর ভেবে নেয়। কিন্তু পরক্ষণেই ড্রাগানভ বন্দুক নামিয়ে শটগান বের করে এবং সোজা ইয়াগুরের ওপর ফায়ার করে। ফলে ইয়াগুরের মৃত্যু হয় অত্যন্ত ভয়াবহভাবে। এদিকে পিছনের বগিতে ঘুমিয়ে থাকা সৈন্যরা যতই সামনের দিকে আসে, ততই মৃতদেহ আর গুলির চিহ্ন দেখে হতবাক হয়ে যায়। তারা ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে এবং একসময় সেই মিসাইলের কাছে এসে পৌঁছায়। তবে সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই মিসাইল চালু হয়ে সামনের দিকে ছুটতে শুরু করে। এদিকে জেনারেলদের হত্যা করার পর ড্রাগানভ ব্রিফকেসের টাকা দেখে খুব খুশি হয়, কিন্তু সেলিব্রেট করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে বুঝতে পারে তার বগি অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। তবে তার আন্দাজ হয়ে যায় কি হতে চলেছে। দেখা যায় মিসাইলের সামনে আতামি শক্ত হয়ে বসে আছে। মুহূর্তেই মিসাইলবাহী বগিটি ড্রাগানভের বগির সাথে ধাক্কা খায়। ধাক্কা লাগতেই আতামি ছিটকে ড্রাগানভের বগির ভেতরে চলে আসে। এরপর শুরু হয় দুজনের মধ্যে তীব্র লড়াই। তবে লড়াই হয় একদম ন্যাচারাল। রক্তক্ষয়ী এই লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। ড্রাগানভ আতামিকে এতটাই নির্মমভাবে আঘাত করে যে তার চেহারা দেখার মতো থাকে না। 2 হাত প্রায় ভেঙেই ফেলে। তখন ড্রাগানভ বিদ্রূপ করে বলে, এই ছিল তোর বদলা? আমি ভেবেছিলাম তুই হয়তো কিছু একটা করতে পারবি। এখন তো দেখি তুইও তোর ছেলের মতোই মরবি।
এই কথা বলেই সে পাশে থাকা বেলচা দিয়ে আতামিকে সজোরে আঘাত করে। আতামি সোজা মিসাইলের কাছে গিয়ে পড়ে। সেখানে সে লক্ষ্য করে মিসাইল যেই নাট দিয়ে আটকানো ছিল সেটার বল্টু অনেকটাই লুজ হয়ে গেছে, কিন্তু সে হাত নাড়াতে পারছিল না। পিছন থেকে ড্রাগানাভ ঠান্ডা গলায় বলে, তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল, কারণ এরপর আর সুযোগ পাবি না। ঠিক তখনই আতামি তার মুখ থেকে নাটের বল্টু ছুঁড়ে মারে। সাথে সাথে ড্রাগানাভ বুঝে ফেলে আতামি কি করেছে। দেখা যায় নাটের বল্টু খুলে যাওয়ায় মিসাইলটি ড্রাগানাভের বগির ভেতরে ঢুকে পড়ে এবং তার দিকে ছুটতে থাকে। এমন পর্যায়ে মিসাইলটি থামে, দেখা যায় সামান্য স্পর্শ করলেই মিসাইল বিস্ফোরিত হবে। মিসাইল থেমে যাওয়ায় ড্রাগানাভ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে আতামি নিজের বগিটি থামিয়ে দেয় এবং সে মিসাইলটি বিস্ফোরিত হওয়ার অপেক্ষা করে। এদিকে ড্রাগানাভ যখন মিসাইলের সামনে থেকে ওঠার চেষ্টা করে, ঠিক তখনই মিসাইলটি আবার গতি বেড়ে সামনে দিকে ছুটা শুরু করে। মুহূর্তেই মিসাইলটি ড্রাগানাভের মাথা ভেদ করে ঢুকে যায়। সাথে সাথে মিসাইলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে রাত্রেবেলাও চারপাশ দিনের মতো আলোকিত হয়ে ওঠে। এরপর দেখা যায় আতামির অর্ধপোড়া পাসপোর্ট উড়তে উড়তে তার সামনে এসে পড়ে। আতামির বদলা সম্পূর্ণ হওয়ায় সে কিছুটা শান্তি অনুভব করে। তবে তার দেশে ফিরে যাওয়ার যাত্রা এখনও শেষ হয়নি। পরের দৃশ্যে ফিনল্যান্ডের রেল চেকপোস্টের দুইজন গার্ডকে দেখানো হয়, যারা হঠাৎ সামনে থেকে কিছু একটা আসার শব্দ পায়। তারা ভয়ে ভয়ে পজিশন নেয়। পরে দেখা যায় আতামি তার গাছগুলো নিয়ে গার্ডদের সামনে এসে দাঁড়ায়। তার পাসপোর্ট বের করে গার্ডের কাছে দেয়। পাসপোর্ট দেখে গার্ড চমকে ওঠে। সাথে সাথে সে আতামিকে স্যালিউট জানায়। শেষ দৃশ্যে দেখা যায় ফিনল্যান্ডের এক জনশূন্য জায়গায় আতামি তার গাছগুলো দিয়ে ঘর তৈরি করছে। তখন কয়েকজন লোক কুড়াল করা হাতে তার দিকে এগিয়ে আসে। আতামি এখানেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা আসলে তাকে সাহায্য করতে এসেছে। এদের মধ্যে একজন তাকে বলে, আমরা তোমাকে সাহায্য করতে চাই। এই কথা শুনে আতামি মোমের মতো গলে যায়। দীর্ঘদিন একা লড়াই করতে করতে সে ক্লান্ত। অবশেষে কেউ তার পাশে দাঁড়াতে এসেছে। তার চোখে পানি জমে ওঠে। তখন লোকটা বলে, তোমাকে কিছু বলতে হবে না। এরপর দেখা যায় সবাই মিলে আতামির ঘর তৈরির কাজে লেগে পড়ে। কিছু সময় পর তার ঘর তৈরি হয়ে যায়। এত সংগ্রাম, ত্যাগ আর যুদ্ধের পর অবশেষে সে নিজের দেশে নিজের ঘর বানাতে সক্ষম হয়। এই হৃদয় ছোঁয়া দৃশ্যের মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে।